ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন একটি আজকে নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অর্থাৎ অনুপাত সমানুপাতের ম্যাথসের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং আসাম ডায়েরি রিক্রুটমেন্ট এডিআরই থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ সামনে বর্তমানে রয়েছে আসাম ডায়েরি রিক্রুটমেন্ট থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেডের এক্সাম, অ্যান্ড থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের এক্সামের মধ্যে মোস্ট একটি চ্যাপ্টার বলতে পারেন রেশিও অ্যান্ড প্রপোর্শন। এবং প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম, সিটেট হোক, অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, যেমন বর্তমানে অনেকে পেটের তৈয়ারি নিচ্ছেন, অর্থাৎ প্রি এন্ট্রান্স টেস্ট ডিএলএডের জন্য তৈয়ারি নিচ্ছেন, সবার জন্য ইম্পর্টেন্ট। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। আশা করি আজকের ক্লাসের পর থেকে জীবনে কখনো রেশিও অ্যান্ড প্রপোর্শনের চ্যাপ্টারের মধ্যে ডাউট আসবে না, অর্থাৎ রেশিও প্রপোর্শন পুরাটা লাইফের জন্য কমপ্লিট হয়ে যাবে যদি আপনি ক্লাসটি সম্পূর্ণ দেখেন, স্কিপ না করে এবং কন্টিনিউয়াসলি বোঝার চেষ্টা করেন। তখন অ্যাটেন্টিভলি ক্লাসটি যদি আপনি দেখেন, ডেফিনেটলি আপনার জীবনে কখনো রেশিও প্রপোর্শনের মধ্যে ডাউট আসবে না। প্রথম আমরা রেশিও দেখব, অর্থাৎ অনুপাত নিয়ে আলোচনা করব প্রথম ফেজের মধ্যে, এবং নেক্সট ফেজের মধ্যে আমরা আলোচনা করব সমানুপাত নিয়ে, অর্থাৎ প্রপোর্শন নিয়ে। তো আমাদের ক্লাসটি আজকে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথসের একটি চ্যাপ্টারের নাম হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন যে ভাই সাথে একটু বাংলা টার্মটি দিলে ভালো হয়, তাই ভাবলাম আমি নিয়ে আসি। অ্যাকচুয়ালি যদিও আমি ইংলিশে লিখছি, তারপরও সাথে কিন্তু আমি বাংলা এক্সপ্লেনেশন করছি। যদি আপনি একটু বুঝেন তাহলে ডেফিনেটলি আপনি আর বাংলার প্রয়োজন হবে না, সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। তো রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার বাংলাতে বলা হয় অনুপাত এবং সমানুপাত। প্রথমে আমরা জানি অনুপাত কি, বোঝার চেষ্টা করি, তারপরে আমরা সঙ্গে অগ্রসর হব সামনের দিকে। অনুপাত হচ্ছে, মনে করেন একটি স্কুলের মধ্যে 30 জন ছাত্র রয়েছেন এবং একজন শিক্ষক রয়েছেন একটি ক্লাসের মধ্যে। তখন আমরা যদি এই শিক্ষক এবং ছাত্র সংখ্যাকে যদি আমরা উপস্থাপন করতে যাই, তখন আমরা কি করব? 30, এই যে আমরা দুইটি বিসর্গের মতো দুইটি আমরা চিহ্ন বসাই, এই চিহ্নকে অনুপাত বলা হয় 30:1। অর্থাৎ একটি স্কুলের মধ্যে 30 জন ছাত্রের মধ্যে একজন শিক্ষক রয়েছেন, এই হচ্ছে অনুপাতের আমরা উপস্থাপন করে থাকি। আরেকটি এক্সাম্পল যদি আমি দেই, যেমন মনে করেন একটি ঝুড়ির মধ্যে আপনি 10টি আম রাখলেন, আরও মনে করেন আপনি 11টি কমলা রাখলেন। তখন আপনি এই ঝুড়ির মধ্যে যে বস্তুগুলি রয়েছে, এই বস্তুগুলিকে করতে গিয়ে আপনি কি করবেন? যদি বলা হয় সমানুপাতে উপস্থাপন করার জন্য, তখন আপনি কি করবেন? 11 রেশিও 11 অনুপাত দিয়ে তারপরে আপনি 10 লিখবেন। এইভাবে হচ্ছে সমানুপাতের কথা। তো এই সমানুপাত আমরা নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে এক্সামে আসে এবং আমাদেরকে কিভাবে শিখতে হবে এবং কিভাবে সলভ করতে হবে। এই 3টি প্রশ্ন আমাদের আজকে ক্লিয়ার হবে। অনুপাত প্রথমে জানলাম কি, তা থেকে আমাদের অত গভীরভাবে জানার প্রয়োজন নেই। জাস্ট আমরা জানবো কীভাবে অনুপাতের অঙ্কগুলি আমাদের সলভ করতে হবে, এক্সামে কিভাবে আসে, আর আসলে আমরা কোন পন্থা ইউজ করে আমরা কম সময়ের মধ্যে, যেহেতু প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটি কোয়েশনের এগেনস্টে 1 মিনিট অথবা 1 মিনিট সামথিং সময় থাকে, অথবা 1 মিনিট থেকে কম সময় থাকে, তখন এই সময়ের মধ্যে কাভার করে আনসারিং করাই হচ্ছে মেন স্মার্টনেস এবং এক্সামের ভালো ফল পাওয়া। এক্সামের মধ্যে যদি 3 ঘন্টার এক্সামের মধ্যে 4 ঘন্টা দিয়ে দিত, তাহলে সবাই ফার্স্ট ডিভিশন পাস করে নিত। অর্থাৎ মেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করা। আর টাইম ম্যানেজমেন্ট আপনি তখনই করতে পারবেন যখন একটি সাবজেক্টের উপরে আপনি বিশেষজ্ঞ হবেন, সাবজেক্টের মধ্যে এক্সপার্ট হবেন, সাবজেক্ট নিয়ে আপনি বেশি স্টাডি করবেন, বেশি প্র্যাকটিস করবেন। তখন এক্সামে গিয়ে আপনার টাইম অ্যান্ড স্টাডি সবটুকু একসাথে উপস্থাপন করতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন, ফলে আপনার আউটকাম ভালো আসবে, রেজাল্ট আসবে এবং ভালো রেজাল্ট করতে পারবেন। আমাকে অনেকে বলেন, স্যার আপনার সিটেট ক্লিয়ার করেছেন। আমি 3 টাইম সিটেট ক্লিয়ার করেছি। ফার্স্ট 2 টাইম আমি কন্টিনিউয়াসলি 3 টাইম সিটেট ক্লিয়ার করেছি। ফার্স্ট 2 টাইমস আমার 100 বিলো মার্কস ছিল। তারপর আমি যখন 3rd টাইম সিটেট দেই, তখন আমার 107 মার্কস এসেছে, অর্থাৎ 3 টাইম সিটেট অলরেডি কোয়ালিফাইড। তো আমি আপনাদের সাথে যা শেয়ার করি তা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমার জীবনের এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করি। তো আপনারা যদি স্টাডি করেন অ্যাকর্ডিং টু মাই স্ট্র্যাটেজি, ডেফিনেটলি আপনারা কামিয়াব হবেন। আমরা আজকে ক্লাসটি শুরু করি। দেখতে পাচ্ছেন রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত আমি লিখেছি। প্রথমে দেখবো রেশিও রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 3। কীভাবে আমরা রেশিও 3ভাবে, অনুপাত 3 রকমে আমরা অনুপাত বার করতে পারবো, এক্সামে কিভাবে আসতে পারে তাও দেখব। এর পূর্বে আমাদেরকে 2টি টার্ম শিখতে হবে, জানতে হবে। এই টার্মগুলি যদি না জানি তাহলে সূত্রও বুঝতেও পারবো না। তাই প্রথমে আমরা 2টি টার্ম বুঝতে হবে।
তারপর আমরা এক্সাম্পলে চলে আসবো, ফর্মুলাগুলি বুঝবো এবং আমরা প্রিভিয়াসের কোশ্চেন পেপার থেকে 3টি প্রশ্ন নিয়ে এসেছি। রেশিওর 3টি প্রশ্ন 3 রকমের হবে, 3 রকমে আমরা সলভ করব, 3টি প্রশ্ন সলভ করব। তারপরে এই পোর্শনটি ইরেজ করে, এই ফেজটি ইরেজ করে আমরা নেক্সট ফেজ প্রপোর্শন নিয়ে আসবো। তো প্রথমে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি লিখেছি এ রেশিও বি, এ অনুপাত বি। মনে করেন এ বি না দিয়ে যে কোনো কিছু দিতে পারবেন, বোঝানোর জন্য আমি লিখেছি এই প্রথম যে সংখ্যাটি দেওয়া হবে এই সংখ্যাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, ইংলিশে বলা হয় অ্যান্টিসিডেন্ট, যাকে আমরা বাংলাতে বলি পূর্ববর্তী। পূর্ববর্তী অর্থাৎ রেশিওর প্রথম যে সংখ্যা তাকে পূর্ববর্তী বলা হয় এবং পরের যে সংখ্যা তাকে বলা হয় অনুবর্তী, অর্থাৎ তার পূর্বের সাথে সংযুক্ত। তো প্রথম সংখ্যাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, মনে রাখবেন, এবং শেষের সংখ্যাকে পরে যে সংখ্যাটি দেওয়া হবে, মনে করেন আমি যদি এই জায়গায় 30:1 ধরি, তাহলে 30 হবে অ্যান্টিসিডেন্ট আর 1 হবে কনসিকুয়েন্ট। 1 হবে কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্টকে বলা হয় অনুবর্তী। এই দুটি কথা মনে রাখবেন। এই মধ্যে যে আমরা চিহ্ন দিচ্ছি তাকে অনুপাত বলে, তাকে রেশিও বলে। আর সমানুপাত কি? সমানুপাত যদি আমি এই জায়গায় 30 এই রকম দিয়ে দিতাম, তাহলে এই চিহ্ন 4টিকে বলা হয় সমানুপাত। সমানুপাত হচ্ছে সমান অনুপাত, তাকে সমানুপাত আমরা বলি। নেক্সট ফেজের মধ্যে আমরা সমানুপাত নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখি, প্রথম রুল আমি লিখেছি রেশিও রুল নাম্বার 1। দেখতে পাচ্ছেন, ভালো করে বুঝুন, জীবনে কখনো রেশিওর মধ্যে ডাউট আসবে না, আর প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে রেশিও থেকে কোয়েশ্চন আসে। তো ইফ দ্য গিভেন রেশিও, যদি নিচের, আপনারা দেখেন আমি বাংলা যদি নাও লিখি তাহলে আপনাদেরকে বাংলা বিলকুল মাতৃভাষায় বুঝিয়ে দেই, আপনারা শুনবেন বিলকুল বুঝে যাবেন। ইফ দ্য গিভেন রেশিওস আর, যদি নিচের রেশিওগুলি এইভাবে দেওয়া হয় এ রেশিও বি অ্যান্ড সি রেশিও ডি, তবে যদি আপনাকে দেওয়া হয় রেশিও, এক্সামের মধ্যে দেওয়া হয় যে এ রেশিও বি, যে কোনো 2টি নাম্বার দিয়ে দিল, এন দিয়ে আরও 2টি নাম্বার দিয়ে দিল, তখন কি করবেন? তখন এক্সামে মনে করেন একটি আমরা কোয়েশন দেখি, হুইচ ইজ গ্রেটেস্ট বিটুইন 5:8 অ্যান্ড 9:14। দেখতে পাচ্ছেন এক্সাম্পলটি আমি লিখেছি, হুইচ ইজ গ্রেটেস্ট বিটুইন, এর মধ্যে থেকে কোন রেশিওটি, কোন অনুপাতটি বড়। তো আমরা কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে সলভ করব, কিভাবে বলবো কোন সংখ্যাটি বড়, এই কীভাবে বলবো তার জন্য আমাদের এই প্রথম রুল, সেকেন্ড রুল, থার্ড রুল, যার যে রুলটি ভালো লাগে, যার আপনাদের মধ্যে থেকে যার যে রুলটি ভালো লাগবে, সহজ লাগবে, যে রুলটি আপনি পছন্দ করবেন, এই রুল ইউজ করে আপনারা গ্রেটার স্মলার ইউজ করবেন, স্মলার ফাইন্ড আউট করবেন। তো আমরা দেখি, প্রথম রুলের মধ্যে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি, রোমান 1, রোমান 2, রোমান 3। রোমান 1 হচ্ছে যদি এ রেশিও বি, যদি আমাদেরকে এ রেশিও বি মনে করেন 5:8 অ্যান্ড আমাদেরকে দিয়েছে 9:14। তো প্রথম রুল যদি আমরা অ্যাপ্লাই করি, যদি দেখতে পাচ্ছেন এ রেশিও বি গ্রেটার দেন সি রেশিও ডি, তখন হবে, যখন কি হবে, এডি গ্রেটার দেন বিসি হবে, এডি গ্রেটার দেন বিসি হবে। এখন গ্রেটার দেন কি আমাদের জানতে হবে, বিসি কি তা জানতে হবে। অর্থাৎ মনে করেন 5:8 এই দেখতে পাচ্ছেন দিয়েছে, অ্যান্ড 9:14। প্রথম সংখ্যাটি এ হবে, 2 নম্বর সংখ্যাটি বি হবে, 3 নম্বর সংখ্যাটি সি হবে, 4 নম্বর সংখ্যাটি ডি হবে। আশা করি আপনারা বুঝেছেন এই এ বি সি ডি এর যে কি কনসেপ্ট রয়েছে। তো এ বি সি ডি কোথা থেকে পেলাম? প্রথম সংখ্যাটি এ, দ্বিতীয় সংখ্যাটি বি, তৃতীয় সংখ্যাটি হচ্ছে সি, চতুর্থ সংখ্যাটি হচ্ছে ডি। তখন আপনারা কি করবেন, এ অ্যান্ড ডি এ ইন্টু করবেন। দেখতে পাচ্ছেন এ অ্যান্ড ডি, তো এ অ্যান্ড ডি যদি আমরা ইন্টু করি 5 × 14, আমরা 5 × 14 করলাম, তো আমরা পেয়ে যাব 5 × 14 70 হয়ে যাবে 70। অ্যান্ড আমরা যদি বি ইন্টু সি করি, বি কি আমাদের 8, সি কি হবে আমাদের 9 হবে, বি ইন্টু সি হবে 8 × 9 = 72, অর্থাৎ 8 নং 72 হবে, 72 হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গার মধ্যে আসছে আমাদের বিসি বড় আসছে, বিসি কি বড় আসছে। তো আমরা কি করব, তো আমরা লিখতে পারি এডি লেস দেন বিসি, অর্থাৎ আপনারা বলতে পারেন 72 থেকে ছোটো হচ্ছে 70, এই হচ্ছে লেস দেন। লেস দেন কি গ্রেটার দেন কি, আপনাদের অনেকে হয়তো ভুলে গিয়েছেন লেস দেন গ্রেটার দেন। লেস দেন মনে করেন আমি যদি একটি সংখ্যা লিখি, মনে করেন আমি 70 লিখলাম, 70 লিখে আমি এই পাশে লিখে নিলাম 80। তো
তখন আপনারা বলেন কোন সংখ্যাটি বড়? 80 সংখ্যাটি ডেফিনেটলি বড়। তখন যখন বড় সংখ্যাটি আসবে তখন আমরা কি বলবো যে 70 80 থেকে ছোট, তখন আমরা কি করব 70 লেস গ্রেটার দেন 80 ও 70 লেস দেন 80, অর্থাৎ 80 থেকে ছোট। লেস মিন্স হচ্ছে ছোট, লেস দেন 80 অর্থাৎ 80 থেকে ছোট। লেস মিন্স হচ্ছে কম, দেন মিন্স হচ্ছে চেয়ে, অর্থাৎ 80 চেয়ে অর্থাৎ 80 থেকে, দেন মিন্স হচ্ছে থেকে বোঝাচ্ছে 80 থেকে ছোট, আর গ্রেটার দেন হচ্ছে 80 থেকে বড়। যেমন মনে করেন আমি লিখেছি, এই জায়গায় দেখতে পাচ্ছেন এই চিহ্নটি হচ্ছে গ্রেটার দেন। এই পাশে যে সংখ্যাটি থাকবে, মনে করেন আমি এই জায়গায় 10 লিখে নিলাম, এই জায়গায় 9 লিখে নিলাম, তো 10 গ্রেটার দেন 9 অর্থাৎ 9 থেকে 10 বড়, এই চিহ্নটি হচ্ছে গ্রেটার দেনের। অর্থাৎ এতটুকু জায়গা গ্রেটার দেন লিখতে সময় লাগবে, তাই শর্টকাট একটি সিম্বল ইউজ করা হয়। সিম্বলটি ভালো করে দেখেন, যদি এই যে ভিতর সাইড দেখছেন, যে সংখ্যার দিকে ভিতর সাইড থাকবে ওই সংখ্যাটি বড় হবে। ভালো করে বুঝেন, 10 গ্রেটার দেন 9 অর্থাৎ 10 এর চেয়ে 9 ছোট। আর যদি আমি জায়গায় এই যে এইভাবে লিখতাম 9, তাহলে লেস দেন কি হতো 9 লেস দেন 10, অর্থাৎ 10 থেকে 9 ছোট। যে সংখ্যাটির দিকে সামনে থাকবে ওই সংখ্যাটি ছোট হবে, যে সংখ্যার দিকে বুক সাইডটা থাকবে অর্থাৎ ভিতর সাইডটা থাকবে ওই সংখ্যাটি বড় হবে। যদি এইভাবে হয় আপনারা লেস গ্রেটার দেন বলবেন, এইভাবে আসলে বলবেন লেস দেন। আশা করি লেস দেন গ্রেটার দেনের মধ্যে কোনো ডাউট নেই। তো আমরা এখন অঙ্কটি সলভ করেছি, সলভ করে আমরা দেখেছি যে এডি লেস দেন বিসি, অর্থাৎ বিসি থেকে এডি বড়, বিসি থেকে অর্থাৎ বিসি থেকে এডি ছোট, এডি লেস দেন বিসি। দেখতে পাচ্ছেন যেদিকে বুক সাইডটা ওই সাইডটা বড়, অর্থাৎ 70 কীভাবে আমি লিখেছি, যে সংখ্যাটি বড় হবে ও সংখ্যার দিকে কি হবে, অর্থাৎ 72 গ্রেটার দেন 70, 72 গ্রেটার দেন 70। তো আমরা কি পেয়ে গেলাম, যদি দেখতে পাচ্ছেন এই তিনটি ফর্মুলা থেকে একটি এক্সাম্পল দিয়ে বুঝতে পারবো। যদি এ রেশিও বি লেস দেন সি রেশিও ডি হয়, অর্থাৎ সি রেশিও ডি থেকে ছোটো হয়, তো দেখতে পাচ্ছেন এ বি সি রেশিও ডি থেকে ছোটো হয়েছে, অর্থাৎ সি রেশিও ডি থেকে ছোটো হয়েছে। আমরা যদি এই জায়গায় লিখি 70 লেস দেন 72, 72 থেকে 70 ছোটো, তো দেখতে পাচ্ছেন আমাদের এইভাবে আসছে। তখন এডি ইন অত ওইভাবে যদি হয় তাহলে এইভাবে ছোটো হবে। তখন আমাদের সংখ্যা কি 5/8 and 9/14 দিয়েছে। 5AB আমরা ধরেছিলাম এই জায়গায় দেখতে পাচ্ছেন ABCD, তো এইভাবে যদি আসে তাহলে AB ছোটো হবে, CD বড় হবে। তো CD আমাদের বড়, অর্থাৎ 9/14 হচ্ছে আমাদের বড়। তো হুইচ ইজ গ্রেটেস্ট বিটুইন 5/8 and 9/14, অর্থাৎ আমাদের আনসার হবে গ্রেটেস্ট কি হবে 9/14 আমাদের আনসার হবে। 9/14 হচ্ছে আমাদের সব থেকে এই দুইটির মধ্যে থেকে বড়। আবার বুঝিয়ে দিচ্ছি, হয়তো অনেকের ডাউট থাকবে, কোনো ডাউট যাতে না থাকে, বিলকুল ক্লিয়ার হয়ে যায়। আপনারা কি করবেন, যখন এইভাবে কোনো প্রশ্ন দেবে আপনারা কি করবেন, ABCD লিখে নেবেন। ABCD লিখে A ইন্টু বি, A ইন্টু ডি অ্যান্ড B ইন্টু সি করবেন। যদি AD থেকে BC বড় আসে, যে সংখ্যাটি বড় আসবে এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যদি এইভাবে বড় আসে তখন আপনারা কি করবেন, ওই সংখ্যাটি বড় নিয়ে নেবেন। আর যদি কি হয় ছোটো আসে তাহলে এই সংখ্যাটি বড় হয়ে যাবে, অর্থাৎ প্রথম সংখ্যাটি বড় নাকি প্রথম সংখ্যাটি ছোটো। আর যদি ডাইরেক্টলি সমান সমান আসে তাহলে দোনো সংখ্যাটি সমান হবে, কোনোটি বড় ছোটো হবে না। আশা করি এই কনসেপ্টটি বুঝেছেন। তারপর আমরা নেক্সট ফর্মুলাটি দেখি। নেক্সট ফর্মুলাটি কি, এই জায়গার একটি এক্সাম্পল ছিল, এক্সাম্পলটি রেজ করে নিয়েছি। আচ্ছা, পরবর্তী সময় লিখে নিব। একটি এক্সাম্পল ছিল বিটুইন 7/6/7, এইভাবে মেবি ছিল, অ্যান্ড 7/9, আমার মনে হচ্ছে এইভাবে মনে হয় ছিল এক্সাম্পলটি। আচ্ছা, যাই হোক, এই এক্সাম্পলটি হলে আমরা চলবে, আমরা এক্সাম্পলটি করে নেব। 2 নম্বর রুলস হচ্ছে, ফর্মুলা হচ্ছে মেক দ্য বোথ রেশিওস হ্যাভ সেম কনসিকুয়েন্ট দেন কম্পেয়ার দ্য অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট কম্পেয়ার করব। কিভাবে, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা তার
কনসিকুয়েন্ট সমান করব, কনসিকুয়েন্ট কি, পরের সংখ্যাটি সমান করব, পরের সংখ্যাটি সমান করব। তারপরে আমরা অ্যান্টিসিডেন্ট কম্পেয়ার করব। যদি অ্যান্টিসিডেন্ট বড় আসে তাহলে যে সংখ্যাটি বড় আসবে ওই সংখ্যাটি বড় হয়ে যাবে। তো আমরা দেখি কিভাবে করব। এক্সাম্পল, ফাইন্ড দ্য গ্রেটেস্ট রেশিও আচ্ছা বিটুইন 2:3 and 4:5। আমাদেরকে বলছে 2:3 and 4:5 এই দুইটি অনুপাত থেকে, ওই একটি অনুপাত ওই একটি অনুপাত, এই দুটি অনুপাত থেকে কোন অনুপাতটি বড় তা ফাইন্ড আউট করার জন্য বলছে। তো আমরা প্রথম একটি ফর্মুলা ইউজ করে দেখেছি, এই ফর্মুলাটি শেষ। এখন আমরা আরেকটি ফর্মুলা ইউজ করব, যে এই ফর্মুলা দিয়েও ফাইন্ড আউট করা যায় কোন রেশিওটি বড় কোন রেশিওটি ছোট। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের ফর্মুলা হচ্ছে কনসিকুয়েন্টটি সমান করব, অর্থাৎ দুটি যে অনুপাত রয়েছে দুটি অনুপাতের কনসিকুয়েন্ট সমান করব। কিভাবে, যে কোনো একটি সংখ্যা ইনটু করে কনসিকুয়েন্ট সমান করব। মনে করেন আমি যদি 2:3 লিখি, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন 4:5, তেমন একটি সংখ্যাকে আমি ইনটু করব যাতে কি হয়, আমাদের কনসিকুয়েন্ট সমান হয়ে যায়। কনসিকুয়েন্ট কি, শেষের সংখ্যা। কনসিকুয়েন্ট কি, দেখতে পাচ্ছেন এ রেশিও বির জায়গায় কনসিকুয়েন্ট হচ্ছে শেষের সংখ্যা। তো আমরা শেষের সংখ্যা অর্থাৎ বোথ রেশিওর, দুটা রেশিওর শেষের সংখ্যা যাতে সমান হয়, এইভাবে আমরা একটি সংখ্যা দিয়ে ইনটু করব। যদি আমরা 5 3 5 15 অর্থাৎ 5 দিয়ে ইনটু করি তাহলে কি হবে, আমাদের সমান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 2:5 রেশিও 3:5 আমাদের অনুপাত কি আসবে, অর্থাৎ যে সংখ্যাটি আপনারা যে সংখ্যা দিয়ে যে সংখ্যাকে দিয়ে এই রেশিওকে ইনটু করবেন দুটোটাকে ইনটু করতে হবে, না হয় রং হবে। দুটোটাকে ইনটু করেছি আমি, দেখতে পাচ্ছেন আমি 5 দিয়ে ইনটু করেছি 2:5 হয়েছে, আমি 5 দিয়ে ইনটু করেছি 3:5 হয়েছে। তো আমাদের রেশিও চলে আসবে 2:5 মিনস হচ্ছে 10, এই জায়গা থেকে 10 চলে আসবে, রেশিও রয়েছে রেশিও বসিয়ে দিব অনুপাত, তারপরে 3:5 আমাদের 15 চলে আসছে। নেক্সট নাম্বারে পরে যদি আমরা আবার করি তাহলে আমরা দেখতে পাচ্ছেন 5 রয়েছে, তার 3 দিয়ে ইনটু করলে আমাদের কনসিকুয়েন্ট সমান আসবে, অর্থাৎ 15 শেষে 15 আসবে। তো আমরা 3 দিয়ে ইনটু করি, 3 দিয়ে ইনটু যদি করি আমরা 4:3, তারপরে রেশিও হবে 5:3 হবে। দুটি সংখ্যাকে আমাদের ইনটু করতে হবে, তাই 3 দিয়ে দুটি সংখ্যাকে ইনটু করে নিলাম। 4 3 আর কি হবে 12 হবে, 12 রেশিও 15 হবে। দেখতে পাচ্ছেন আমাদের কনসিকুয়েন্ট অর্থাৎ সমান চলে এসেছে, আমরা কনসিকুয়েন্ট সমান করে নিয়েছি। আমরা কনসিকুয়েন্ট সমান করে নিয়েছি। তো যখন আমরা কনসিকুয়েন্ট সমান করে নেব তারপরে কি, দেন কম্পেয়ার দ্য অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ প্রথম এরপর আমরা অ্যান্টিসিডেন্ট কম্পেয়ার করব, যে অ্যান্টিসিডেন্টটি বড় আসবে ওই সংখ্যাটি বড় হবে। তখন আমরা কি করেছি, কনসিকুয়েন্ট সমান করে নিয়েছি। আমাদের অ্যান্টিসিডেন্ট হচ্ছে 10 and 12। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের 12 অ্যান্টিসিডেন্ট গ্রেটার এসেছে, বড় এসেছে। তো আমরা বলবো যে 12:15 হচ্ছে বড়। এই জায়গার মধ্যে 12:15 থেকে এসেছে, 4:3 থেকে এসেছে। তো 4:3 কীভাবে হবে, 4:5 হবে, 4:5 থেকে এসেছে। তো এই 4:5 হচ্ছে আমাদের গ্রেটার। তো এই আনসার থেকে আমাদের আনসার হবে, অতএব আমাদের 4:5 হচ্ছে আমাদের গ্রেটেস্ট আনসার। প্রশ্ন যেভাবে করেছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট রেশিও বিটুইন 2:3 and 4:5। তো আমাদের 4:5 হচ্ছে গ্রেটেস্ট। আমরা এই ফর্মুলাটি ইউজ করে কি করেছি, আমরা কনসিকুয়েন্ট সমান করেছি। সমান করার পর আমরা অ্যান্টিসিডেন্টকে কম্পেয়ার করেছি, যে অ্যান্টিসিডেন্ট যে সংখ্যার মধ্যে বড় আসবে ওই সংখ্যাটি বড় হবে। তো আমরা একটি ফর্মুলা শিখে নিলাম। এখন আমরা আরেকটি ফর্মুলা ইউজ করে আরেকটি এক্সাম্পল সলভ করব। আরেকটি নিয়ম দিয়ে আমরা আরেকটি এক্সাম্পল দেখব কিভাবে হয়ে থাকে। এই জায়গায় দেখতে পাচ্ছেন রুল নাম্বার 3, আমরা রুল নাম্বার 2 অলরেডি কমপ্লিট করে নিয়েছি। এখন দেখব রুল নাম্বার 3 কী হয়। রুল নাম্বার 3 এর মধ্যে আমি লিখেছি, মেক দ্য বোথ রেশিওস হ্যাভ সেম অ্যান্টিসিডেন্ট আমরা সমান করব। অ্যান্টিসিডেন্ট কি, প্রথম সংখ্যাটি আমরা সমান করব। দেখতে পাচ্ছেন একটি এক্সাম্পল নিয়ে এসেছি, ফাইন্ড দ্য লিস্ট রেশিও বিটুইন
6/7 and 7/9 এই মধ্যে থেকে লিস্ট কোনটি, সব থেকে স্মলেস্ট কোনটি, ছোটো কোনটি আমাদেরকে ফাইন্ড আউট করার জন্য, খুঁজে বার করার জন্য বলছে। তো আমরা কি করব, এই ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলার মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পূর্ববর্তী সংখ্যাকে আমাদের সমান করতে হবে। পূর্ববর্তী সংখ্যাকে যদি আমরা সমান করি, দেখা যাচ্ছে এই জায়গায় 7 রয়েছে, এই জায়গায় 6 রয়েছে। তো আমরা যদি 6কে এমন একটি সংখ্যাকে ইন্টু করি যে ওই সংখ্যাটি 7কে ইন্টু করলে তাদের ফলাফল সেম আসে। তো আমরা যদি দেখি 6 7 = 42 হবে, 6 7 42 হয়। আবার 7কে আমরা যদি 6 দিয়ে ইন্টু করি তাহলে 42 হয়ে যাবে। অর্থাৎ আমাদের অ্যান্টিসিডেন্ট সমান হয়ে যাবে যদি আমরা 6 দিয়ে বোধ সংখ্যাকে কি করি, আমরা প্রথম সংখ্যাকে 7 দিয়ে ইন্টু করি এবং নেক্সট সংখ্যাকে 6 দিয়ে ইন্টু করি, তাহলে আমাদের অ্যান্টিসিডেন্ট যে সংখ্যাটি রয়েছে তার মান সমান আসবে। আর যখন সমান আসবে তখন আমরা এই ফর্মুলাটি ইউজ করতে পারবো। তো আমরা দেখি 6/7 আমরা কি করব, 7 দিয়ে ইন্টু করব। তো ইন্টু কি করব, 6 × 7, যেহেতু প্রথম সংখ্যার সাথে ইন্টু করছি, দুটোটির সাথে ইন্টু করতে হবে। তো আমরা নেক্সট সংখ্যার মধ্যে আমরা দেখব 7/7 হবে। তো আমাদের আনসার চলে আসবে 6 7 = 42, রেশিও চলে আসবে 7 7 = 49। এই চলে আসলো আমাদের প্রথম এই জায়গা থেকে এই আমাদের মান চলে আসলো। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করেছি, 7 ইন্টু করেছি, প্রথম সংখ্যার সাথে 7 ইন্টু করেছি, সেই নেক্সট সংখ্যার সাথে 7 ইন্টু করেছি। তারপর আমরা নেক্সট যে সংখ্যাটি দিয়েছে তা আমরা লিখে নিই 7/9। তখন আমরা 6 দিয়ে যদি ইন্টু করি তাহলে আমাদের 7-এর সাথে 6 ইন্টু করলে সমান চলে আসবে। তো আমরা 6 দিয়ে ইন্টু করে নিই। তো আমরা দেখতে পাচ্ছি 6 7 = 42 হবে অ্যান্ড 9 6 = 54 হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফল চলে এসেছে। যদি এইভাবে আসে তখন আমরা দেখব দেন কম্পেয়ার দ্য কনসিকুয়েন্ট। তখন আমরা কনসিকুয়েন্টকে কম্পেয়ার করব। আমরা অ্যান্টিসিডেন্ট সমান করেছি, দেখতে পাচ্ছেন অ্যান্টিসিডেন্ট সমান এসেছে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্রথম সংখ্যাটি, অ্যান্টিসিডেন্ট সমান এসেছে 42 করেছি, আমরা তৈরি করেছি ইন্টু করে একটি সংখ্যা দিয়ে 42 চলে এসেছে। এখন আমরা কি করব, এখন আমরা কনসিকুয়েন্ট দেখব, পরের সংখ্যাটি দেখব। যে সংখ্যাটির পরের সংখ্যা ছোটো আসবে ওই সংখ্যাটি বড় হবে। একটু অড হচ্ছে এই ফর্মুলাটি হচ্ছে একটু ডিফারেন্স। অর্থাৎ যখন আমরা অ্যান্টিসিডেন্ট সমান করব, অ্যান্টিসিডেন্ট সমান করার পর আমরা দেখব যে কনসিকুয়েন্ট কোন নাম্বার কনসিকুয়েন্ট ছোটো আসছে, লেসার আসছে, স্মল আসছে। তো যে সংখ্যাটির কনসিকুয়েন্ট স্মল আসবে ওই সংখ্যাটি গ্রেটার হবে, ওই সংখ্যাটি গ্রেটার হবে। দেখা যাচ্ছে আমাদের এই সংখ্যাটির কনসিকুয়েন্ট স্মল আসছে, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে আমাদের গ্রেটার, এই সংখ্যাটি হচ্ছে আমাদের গ্রেটার বড় সংখ্যা। কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছে ফাইন্ড দ্য লেটেস্ট রেশিও বিটুইন লিস্ট রেশিও। তো আমাদের ছোটো সংখ্যা ফাইন্ড আউট করতে হবে। তো হচ্ছে আমাদের অতএব 7/9 হচ্ছে আমাদের স্মলেস্ট। আমাদের আনসার হচ্ছে 7/9, অর্থাৎ লিস্ট আমাদের যেহেতু জিজ্ঞাসা করেছে তাই আমাদের আনসার হবে 7/9। আশা করি আপনারা বুঝেছেন। অর্থাৎ আপনারা কি করবেন, অ্যান্টিসিডেন্টকে সমান করবেন। অ্যান্টিসিডেন্ট সমান করার পর যে সংখ্যাটির কনসিকুয়েন্ট স্মল আসবে ওই সংখ্যাটি বড় হবে। যেহেতু আমাদেরকে লিস্ট জিজ্ঞাসা করেছে, আস্কিং করেছে, তো আমরা লিস্ট হচ্ছে যে সংখ্যাটির কনসিকুয়েন্ট স্মল হবে ওই সংখ্যাটি কি হবে, বড় হবে। আর যে সংখ্যাটির কনসিকুয়েন্ট বড় হবে ওই সংখ্যাটি ছোটো হবে। তো দেখা যাচ্ছে এই জায়গায় কনসিকুয়েন্ট বড় হয়েছে, তা ছোটো হচ্ছে, 7/9 হচ্ছে এই জায়গায় লিস্ট রেশিও। তো আশা করি আমরা 3টি ফর্মুলা ইউজ করে আজকে আমরা রেশিও শিখেছি। জীবনে আর কখনো রেশিওর মধ্যে ডাউট আসবে না। এক্সামের মধ্যে এই যে 3টি কোয়েশ্চন নিয়ে এসেছি, এই 3 রকমের কোয়েশ্চন এক্সামের মধ্যে রেশিও থেকে আসে, এর বাইরে এক্সামের রেশিও থেকে আসে না। এইবার সিটেটের মধ্যে একটি কোয়েশ্চন এই রেশিও থেকে এসেছে, আপনারা দেখতে পারেন ম্যাথসে গিয়ে আমি দেখেছি একটি কোয়েশ্চন এইবার এসেছে। তো এই হচ্ছে আমাদের রেশিওর চ্যাপ্টার। আমাদের রেশিও চ্যাপ্টার ক্লিয়ার হয়ে গিয়েছে। আপনারা যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তাহলে জীবনে কখনো রেশিওর মধ্যে ডাউট হবে না। কোনো টিচারের কাছে যেতে হবে না রেশিওর জন্য যে স্যার আমাকে বুঝিয়ে দেন, আমি বুঝি না বা বুঝছি না। তো এই ক্লাসটি ভালো করে শুনেন, বুঝেন। আমি 3টি এক্সাম্পল নিয়ে এসেছি এবং 3টি রুলস আপনাদের সামনে উপস্থাপন করেছি। যে রুলসটি আপনাদের ভালো লাগে, যে রুলসটি আপনার ইজি লাগে, ওই রুলস ইউজ করে আপনারা সলভ করবেন যে কোনটি রেশিও, 2টি রেশিওর মধ্যে থেকে কোনটি রেশিও বড়, কোনটি রেশিও ছোটো অথবা সমান। কিভাবে আমরা এই দেখতে পাচ্ছেন যদি এ রেশিও বি = সি রেশিও ডি হয় তাহলে সমান রেশিওটি হবে। তখন আমাদের এই ফেজটি শেষ হয়ে গেল। আমরা নেক্সট ফেজের মধ্যে প্রপোর্শন অর্থাৎ সমানুপাত নিয়ে আলোচনা করব। নেক্সট ফেজে আমরা সমানুপাত নিয়ে আসছি কিছু সময়ের মধ্যে।
আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি ফেজ নিয়ে এসেছি। এই ফেজের মধ্যে আমরা আলোচনা করব রেশিও। অলরেডি আমরা প্রথম ফেজে আলোচনা করে নিয়েছি। এই ফেজের মধ্যে আলোচনা করব সমানুপাত নিয়ে, অর্থাৎ প্রপোর্শন নিয়ে। প্রপোর্শনের 3 রকমের সূত্র রয়েছে, অর্থাৎ 3 ধরনের অঙ্ক এক্সামে আসতে পারে। তো এই 3 ধরনের অঙ্ক নিয়ে এসেছি। যদি আপনারা এই 3 ধরনের অঙ্ক শিখে যান, তাহলে কখনো আর এক্সামে গিয়ে প্রপোর্শন থেকে এক্সামে কোয়েশন ছেড়ে আসবেন না বা লটারি মেরে আসবেন না। বিলকুল কনফিডেন্স নিয়ে বুঝে শুনে আনসারিং করে আসবেন, উইদিন 1 মিনিটসের মধ্যে আনসার করতে পারবেন। তো প্রথমে আমরা প্রপোর্শন দেখেছিলাম, কিভাবে গ্রেটার কিভাবে স্মলার ফাইন্ড আউট করতে হয়। 3টি ফর্মুলা দেখেছিলাম। 3টি ফর্মুলা ইউজ করে যে ফর্মুলাটি ভালো লাগবে সেই ফর্মুলা ইউজ করে করবেন বলেছিলাম। এই জায়গার মধ্যে আমরা 3 ধরনের অঙ্ক নিয়ে এসেছি। 3 ধরনের অঙ্ক নিয়ে এসেছি এবং 3 রকমের আমরা ফর্মুলা জানবো। অর্থাৎ 3 ফর্মুলা দিয়ে একটি ফাইন্ড আউট করা তা নয়, অর্থাৎ 3 ধরনের প্রশ্ন হয় এক্সামের মধ্যে। প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার আমি দেখেছি এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার থেকে কম্পিটিটিভ এক্সামের এই কোয়েশনগুলি নিয়ে এসেছি। এবং এই কোয়েশনগুলির সাথে সাথে আমরা দেখব যে 3 ধরনের ফর্মুলা দিয়ে আমরা 3 রকমে আমরা কী করব, ফাইন্ড আউট করব। কখনো আমাদেরকে বলবো মিন প্রপোর্শন ফাইন্ড আউট করার জন্য, কখনো বলবে আমাদেরকে ফোর্থ প্রপোর্শন ফাইন্ড আউট করার জন্য, কখনো থার্ড প্রপোর্শন ফাইন্ড আউট করার জন্য বলবে এক্সামের মধ্যে। তো ভালো করে বুঝবেন, কখন আমরা থার্ড প্রপোর্শন ফাইন্ড আউট করব, কখন আমরা ফোর্থ প্রপোর্শন ফাইন্ড আউট করব এবং কখন মিন প্রপোর্শন ফাইন্ড আউট করব। এবং এক্সামের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই ব্লু কালারের যে ইঙ্ক লিখেছি এগুলি হচ্ছে এক্সাম্পল দেখতে পাচ্ছেন। ক্যালকুলেট দ্য থার্ড প্রপোর্শন, জাস্ট 2টি নাম্বার দিয়ে দেবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি আরেকটা লিখেছি, হোয়াট উইল বি দ্য মিন প্রপোর্শনাল বিটুইন কী হবে 4 and 25, অর্থাৎ 4 and 25 এর মিন প্রপোর্শনাল কী হবে। অর্থাৎ আপনাকে প্রথমে কোয়েশনটি সাজাতে হবে, কোয়েশন বানাতে হবে। তো কীভাবে কোয়েশন তৈরি করতে হবে তা দেখব। তারপরে আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 3, 7 and 9। 3, 7, 9 দিয়ে দিয়েছে, আপনাকে ফোর্থ প্রপোর্শনাল ফাইন্ড আউট করার জন্য বলছে। তো ভালো করে ক্লাসটি অবজার্ভ করবেন ডেফিনেটলি, আর কখনো প্রপোর্শনের মধ্যে ডাউট আসবে না। তো আমরা দেখি প্রথমে কি লিখেছি আমি। প্রপোর্শন মিন্স হচ্ছে সমানুপাত। রুল নাম্বার 1 আমরা লিখেছি, যদি দেখেন ভালো করে বুঝেন, যদি A রেশিও B সমানুপাত B অনুপাত C দেওয়া হয়, তবে C হচ্ছে থার্ড প্রপোর্শনাল। ভালো করে বুঝেন, যদি কি করা হয়, এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি এক্সাম্পলটি সলভ করি তখন বুঝতে পারবেন। দেখেন 16 আর আমাদেরকে 32 দিয়েছে, অর্থাৎ 16 রেশিও 32, আর কিছু দেয়নি। এক্সাম্পল দেখেন, ক্যালকুলেট দ্য থার্ড প্রপোর্শনাল টু 16 and 32। তো আমরা শুধুমাত্র 16 and 32 পেয়েছি, তো আমরা লিখে নিলাম 16 রেশিও 32। তখন আমাদের থার্ড প্রপোর্শন কীভাবে তৈরি করব, অর্থাৎ এই প্রপোর্শনটি দেখেই বোঝা যাচ্ছে যে এই প্রপোর্শনটি হচ্ছে এই ফর্মুলা থেকে এসেছে, অর্থাৎ A রেশিও B আর প্রপোর্শন B রেশিও C। অর্থাৎ এই জায়গার মধ্যে আমাদের 32 আসবে, 32 রেশিও। আর এই জায়গার মধ্যে আমরা মনে মনে একটি সংখ্যা x ধরে নেই। মনে করেন এই এক্সাম যখন আপনি একাডেমিক ক্লাসেসের মধ্যে করবেন, তখন কি করবেন, লেট দ্য থার্ড প্রপোর্শন এইভাবে লিখতে পারেন। ইকুয়াল টু x এইভাবে ধরতে পারেন, লেট দ্য থার্ড প্রপোর্শন ইকুয়াল টু x। অথবা আপনারা যেভাবে বেঙ্গলি মিডিয়ামে রয়েছেন আপনারা বলতে পারেন, মনে করি তৃতীয় প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতটি হচ্ছে কি হবে x, এইভাবে ধরতে পারেন, a ধরতে পারেন, যে কোনো সংখ্যা ধরতে পারেন। তো আমরা ধরে নিলাম x। তো আমরা কি করব, আমরা ফাইন্ড আউট করব থার্ড প্রপোর্শন। কি করব, থার্ড প্রপোর্শন। তো এখন বলবেন স্যার এই জায়গায় তো 1, 2, 3, 4 হয়ে যায়, তো আপনি থার্ড কীভাবে বলছেন? এই থার্ড আমি বলছি এই ফর্মুলা থেকে, ভালো করে বুঝেন। যদি A রেশিও B হয় সমানুপাত B রেশিও C হয়ে যায়, অর্থাৎ এই জায়গার মধ্যে সেকেন্ড জায়গার মধ্যে যে প্রপোর্শনটি এসেছে, এই প্রপোর্শনটি যদি আবার থার্ড জায়গায় চলে আসে, তখন তাকে থার্ড ধরা হয় না, তাকে ইনক্লুড করা হয়ে যায় 2 এর সাথে, অর্থাৎ সেকেন্ড প্রপোর্শনের সাথে ইনক্লুড হয়ে যায়। এই জায়গায় দেখতে পাচ্ছেন সেকেন্ড প্রপোর্শনটি কপি করে এই জায়গায় দেওয়া হয়েছে, তাই এই প্রপোর্শন হচ্ছে এই জায়গার সাথে ইনক্লুড এবং তাকে ধরা হয় x, অর্থাৎ তাকে ধরা হয় থার্ড প্রপোর্শন, ভালো করে এই জায়গায় এক্সাম্পলটি বুঝেন। যদি A রেশিও B সমানুপাত B রেশিও C দেওয়া হয়, তবে C হচ্ছে থার্ড প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন হবে না,
থার্ড প্রপোর্শন। প্রথমে এই জায়গা বুঝতে হবে, তখন গিয়ে এক্সামে গিয়ে আপনি কী করতে পারবেন, কোয়েশনটি দেখে এই যে আমি তৈরি করলাম প্রশ্নটি তৈরি করতে পারবেন। আর যখন প্রশ্ন তৈরি করে নেবেন তখন আনসারিং করা একদম ইজি হয়ে যাবে। আবারও বুঝিয়ে দিচ্ছি, যদি অর্থাৎ ইফ যদি এ রেশিও বি হয় এবং সমানুপাত, তারপরে দেখতে পাচ্ছেন বির পরেই বিটি কপি করে দিয়ে দিয়েছে, যদি বির পরে বি নিয়ে আসে তাহলে রেশিও সি দেওয়া হয়, এইভাবে দেওয়া হয়, তবে সিকে আমরা ধরবো থার্ড প্রপোর্শন। এখন আপনারা বলবেন এই জায়গায় ক্যালকুলেট কীভাবে করবেন, দেখতে পাচ্ছেন ক্যালকুলেট কীভাবে করবেন, এ রেশিও বি সমানুপাত বি রেশিও সি ইকুয়াল টু এ রেশিও বি ইকুয়াল টু বি রেশিও সি। এগুলি যদি বুঝে না আসে তাহলে বোঝার প্রয়োজন নেই, এগুলি যারা এক্সপার্ট রয়েছেন আপনাদের জন্য লিখেছি, এগুলি যদি আপনাদের বুঝে না আসে তাহলে বোঝার প্রয়োজন নেই। অর্থাৎ কীভাবে সমাধান করবেন তার থেকে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কীভাবে প্রসিড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এ রেশিও বি ইকুয়াল টু বি রেশিও সি হয়েছে, তারপরে আমরা ইমপ্লাইজ দিয়ে এ ইন্টু সি করেছি, অর্থাৎ একে সির সাথে গুণ করেছি, বিকে বির সাথে গুণ করেছি, একে সির সাথে গুণ করে আমরা এসি পেয়েছি, বিকে বির সাথে গুণ করে বি স্কোয়ার পেয়েছি। তখন আমরা বলতে পারবো, যেহেতু আমরা থার্ড প্রপোর্শন বার করব, তখন আমরা থার্ড প্রপোর্শন ইকুয়াল টু কী বলতে পারবো, বি স্কোয়ার বাই এ বলতে পারবো। আমরা এর সমাধান করে নিয়েছি, কিন্তু আপনারা যারা নতুন আপনাদের এই জায়গাগুলো বোঝার প্রয়োজন নেই, যদি এক্সপার্ট আপনারা হন তাহলে বুঝবেন এই জায়গা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো দেখলেই বুঝে যাবেন। এখন আমরা কোয়েশ্চন থেকে কীভাবে প্রশ্ন তৈরি করব, মেন কথা হচ্ছে এক্সামে যাওয়ার পর আপনাদেরকে এইভাবে কোয়েশ্চন দেওয়া হবে প্রপোর্শন থেকে, তো প্রপোর্শন থেকে আপনারা প্রশ্ন কীভাবে তৈরি করবেন, যদি প্রশ্ন তৈরি না করতে পারেন তাহলে সলভ কীভাবে করবেন। প্রথমে প্রশ্ন তৈরি করা শেখেন, অর্থাৎ দেখা যাচ্ছে ক্যালকুলেট দ্য থার্ড প্রপোর্শন টু 16 and 32, যদি এইভাবে প্রশ্নের মধ্যে আসে যে থার্ড প্রপোর্শনটি ফাইন্ড আউট করার জন্য থার্ড প্রপোর্শন আর দুইটি সংখ্যা দেওয়া হয়, তাহলে মনে করবেন যে এই সংখ্যার মধ্যে সেকেন্ড যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই হচ্ছে ডবল টাইম আসবে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটি সংখ্যা দিয়েছে আর থার্ড বলেছে, ফোর্থ বলেনি, থার্ড বলেছে মিনস হচ্ছে থার্ড সংখ্যাটি এক্সট্রা হবে। এন্ড 3 নম্বর যে তিন পজিশনের মধ্যে যে 3 নম্বর পজিশন, তৃতীয় পজিশনে যে সংখ্যাটি আসবে এই সংখ্যাটি সেকেন্ড পজিশনের যে সংখ্যাতে এই সংখ্যাটিকে কপি করে দেওয়া হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই রকমের প্রশ্ন হবে। তো আশা করি আপনারা প্রশ্নটি কীভাবে তৈরি করবেন বুঝেছেন। অর্থাৎ আবারও বুঝিয়ে দিচ্ছি, ক্যালকুলেট দ্য থার্ড প্রপোর্শন, এই প্রশ্নের মধ্যে আমাদেরকে বলেছে থার্ড, আর যখন থার্ড আসবে মনে করবেন, যখন থার্ড আসবে তখনও আমাদের মনে চলে আসবে অর্থাৎ সেকেন্ড যে প্রপোর্শন দিয়েছে এই থার্ড প্লেসে থাকবে অ্যান্ড ফোর্থ প্লেসে থার্ড প্রপোর্শনটি থাকবে। তো এইভাবে আপনারা তৈরি করবেন। তারপরে সলভ কীভাবে করবেন, সলভ একদম ইজিলি আমি আপনাদেরকে করে দিচ্ছি একটি পন্থা ইউজ করে। অর্থাৎ 16/16 রেশিও 32কে আমরা লিখতে পারি 16/32 লিখতে পারি ইকুয়াল টু, যেহেতু আমরা এই জায়গায় লিখেছি দেখতে পাচ্ছেন, আমরা কি করতে পারি b/b লিখতে পারি, c/a লিখতে পারি। তো 16/32 এই জায়গাকে আমরা এইভাবে লিখতে পারি ইকুয়াল টু কি লিখতে পারি 32/x, অর্থাৎ প্রথম যে সংখ্যাটি হবে উপরে হবে, শেষের সংখ্যাটি নিচে হবে। প্রথম সংখ্যাটি আবার কি হবে উপরে হবে, শেষের সংখ্যাটি নিচে হবে। ভালো করে বুঝেন, শেষের সংখ্যাটি নিচে হবে। এখন যদি আমরা কোনাকুনি পূরণ করি তাহলে কি হবে, ইমপ্লাইজ 16x হবে ইকুয়াল টু 32 × 32 হবে। তারপর আমরা ইমপ্লাইজ x ইকুয়াল টু কী হবে 32 × 32 উপরে চলে যাবে, আমাদের এই 16x এর পাশ থেকে নিচে চলে যাবে, এই জায়গায় ইনটু হলে এই জায়গায় গিয়ে কি হয় ডিভাইড হয়ে যায়। আমরা সবাই জানি, একদিন বলেছিলাম যে ইকুয়াল টু এই পাশে যদি ডিভাইড হয় এই পাশে গিয়ে ইনটু হয়, এই পাশে যদি যোগ হয় প্লাস হয় এই পাশে গিয়ে কি হয় মাইনাস হয়, এই পাশে যদি মাইনাস হয় এই পাশে গিয়ে প্লাস হয়, এই পাশে যদি ইনটু হয় এই পাশে গিয়ে ডিভাইড হয়। তো এই পাশে আমাদের 16 x এর মধ্যে ইনটু সম্পর্ক রয়েছে, তখন আমরা 16কে নিয়ে যাব এই জায়গায় ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ আমাদের 16 ডিভাইড হয়ে গিয়েছে। এখন আমরা কাটাকাটি করব, 16 × 1 = 16, 16 × 2 = 32, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 32 × 2 হয়ে গেল, আমাদের এই জায়গায় x চলে আসবে, অর্থাৎ আমাদের x এর মান চলে আসবে 32 × 2 = 64, আমাদের আনসার হচ্ছে 64। অর্থাৎ আমাদের থার্ড প্রপোর্শনের হচ্ছে 16/32 সমানুপাত 32 আমাদের 64, এই হচ্ছে আমাদের আনসার, এই হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শনের। আশা করি প্রশ্নটি আর বুঝেছেন এবং অঙ্ক করাটিও আপনারা ভালো করে বুঝেছেন। এইভাবে এক্সামে আসবে
এই রকমের প্রশ্ন যদি এক্সামে আসে, আমি আপনাদেরকে মেইন থিম তুলে ধরি, মেইন বুঝিয়ে দিই যে 10টি 15টি আপনাদেরকে এক্সাম্পল করিয়ে নিলাম, আর তারপর বললাম যে এই 15টি থেকেই এক্সামে আসবে। আর এক্সামে গিয়ে যখন দেখলেন আমার এই 15টি এক্সাম্পল থেকে আর আসেনি, তখন বলবেন স্যার তো আমাদেরকে মিথ্যা কথা বলেছেন। আমি কখনও কাউকে এইভাবে ক্লাস নেইনি যে ক্লাসের মধ্যে ডাউট থাকে, অর্থাৎ ডাউটফুল ক্লাস আমি কখনো নেই না। আমার ক্লাসগুলি হচ্ছে থিম বেস, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনাদেরকে করিয়ে দেই, আপনাদেরকে পথ দেখিয়ে দেই যে এক্সামে গিয়ে এই রকমের প্রশ্ন হবে, তো এই ধরনের কনসেপ্টটি শিখে যান। যখন এক্সামে যাবেন, যাওয়ার পর যে কোনো প্রশ্ন দিয়ে, যে কোনো নাম্বার দিয়ে প্রশ্ন করুক, যদি এই স্টাইলের মধ্যে, এই প্রশ্নের স্টাইলের মধ্যে পড়ে, তাহলে আপনারা থার্ড প্রপোর্শন সেম পন্থা অবলম্বন করে আপনারা ফাইন্ড আউট করবেন। ডেফিনেটলি 100% আপনার আনসারটি কারেক্ট হবে। এখন আমরা বুঝে নিলাম নাম্বার 1। নাম্বার 2 রুলস আমরা দেখি। নাম্বার 2 রুলস কী হবে? নাম্বার 2 দেখতে পাচ্ছেন, নাম্বার 2 হচ্ছে এ রেশিও বি সমানুপাত সি রেশিও ডি। এই এ রেশিও বি প্রপোর্শন সি রেশিও ডি হয়, তবে ডি হচ্ছে 4th প্রপোর্শনাল। অর্থাৎ এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এ বি সি ডি, এ বি সি ডি। তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে 4টি সংখ্যা হবে 4 ধরনের, অর্থাৎ সমান সমান হবে না, 4 ধরনের 4টি সংখ্যা হবে। তখন ডিকে আমরা 4 ধরবো, ডেফিনেটলি 4 ধরবো, কেননা সবগুলি আলাদা আলাদা রয়েছে। আমরা যদি একে 1 ধরি, বিকে 2 ধরি, সিকে 3 ধরি, তাহলে ডিকে আমরা 4 বলবো। তো বলা হচ্ছে যে এইভাবে যদি আসে, তাহলে আমরা তবে ডি হচ্ছে 4th প্রপোর্শনাল। আর আমরা ক্যালকুলেট কীভাবে করব দেখতে পাচ্ছেন, সেম এ রেশিও বি প্রপোর্শনাল সি রেশিও ডি ইমপ্লাইজ এ রেশিও বি ইকুয়াল টু সি রেশিও ডি ধরতে পারি। আর যখন ইকুয়াল টু চলে আসবে, তখন আমরা কোনাকুনি পূরণ করতে পারি। দেখতে পাচ্ছেন বিসি বাই ডি ইকুয়াল টু বিসি বাই এ। এগুলি যদি নতুন এসে থাকেন, তাহলে আপনাদের জন্য প্রয়োজন নয়। আমরা এক্সাম্পলটি প্রথমে সলভ করি। এই জায়গায় আশা করি বুঝেছেন। আমাদেরকে বলছে ফাইন্ড দ্য 4th প্রপোর্শনাল টু 3, 7 and 9। অর্থাৎ আমাদেরকে একটা এক্সাম্পল দিয়েছে 3, 7 and 9। দেখতেই বোঝা যাচ্ছে যে প্রথম দুটি হচ্ছে রেশিও, অর্থাৎ সমানুপাত, অর্থাৎ অনুপাত, এন্ড শেষেরটি হচ্ছে সমানুপাত। অর্থাৎ তো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এক্স। লেট দ্য 4th প্রপোর্শনাল ইকুয়াল টু এক্স। আপনারা লিখতে পারেন লেট দ্য, যারা একাডেমিক ক্লাস এইভাবে লিখবেন, লেট দ্য 4th প্রপোর্শনাল ইকুয়াল টু এক্স। তো এক্স আমি বসিয়ে দিলাম এই জায়গায়। কীভাবে তৈরি করেছি? এই জায়গায় আমাদের 3টি সংখ্যা দিয়ে দিয়েছে, একদম ইজি। আমরা 3টি সংখ্যা যেহেতু সমানুপাত, তো সমানুপাত আকারে আমরা বসিয়ে দিলাম। 3:7 সমানুপাত 9:x হয়ে গেল। এখন আমরা এক্সের মান বার করতে হবে। এক্সের মান একদম আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। আমরা যদি 3/7 করি ইকুয়াল টু কী হবে? 9/x হবে। কোনাকুনি যদি আমরা পূরণ করি 3x হবে। আর আমরা যদি 9 × 7 করি, আমি একটি লং প্রসেস করি যাতে আপনাদের বুঝে আসে, না শর্টকাট করে নিতাম, ডাইরেক্ট কাটাকাটি করে এই জায়গায় আনসার করে নিতাম। আপনারা এগেন প্র্যাকটিস করবেন। এই যে আমি করছি, আপনারা কি করবেন? আপনারা নাম্বার চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটি এক্সাম্পলের যদি নাম্বার চেঞ্জ করে নেন, 16 to 32 এই জায়গায় চেঞ্জ করে নেন, তাহলে নতুন এক্সাম্পল চলে আসবে। আর নতুন এক্সাম্পল আপনারা সলভ করে নিজে থেকে যত বেশি প্র্যাকটিস করবেন, আপনারা এগুলি করতে পারবেন। আর এই প্রশ্নগুলি, এই ধরনের অঙ্কগুলি প্রতিটি অঙ্কের মধ্যে কাজে আসে। তো 7 9 কী হবে? 63 হবে। অর্থাৎ x ইকুয়াল টু কী হবে? 63/3 হবে। যেহেতু এই জায়গায় ইন্টু রয়েছে, এই জায়গায় ডিভাইড হয়ে যাবে। 3 দিয়ে আমরা যদি কাটাকাটি করি, 3 1 3, 3 2 6 and 3 1 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 21 আমাদের আনসার চলে এসেছে। অর্থাৎ আমাদের 4th প্রপোর্শনাল হবে। অতএব 4th প্রপোর্শনাল হবে আমাদের 3:7 সমানুপাত 9 আমাদের 21 হবে। এই হচ্ছে আমাদের আনসার। একদম দেখতে পাচ্ছেন লং করে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে আমরা 30 সেকেন্ডের মধ্যে একটি কোয়েশনের আনসারিং করতে পারছি। অর্থাৎ এই ধরনের যদি প্রশ্ন আসে, প্রথম দেখছেন থার্ড প্রপোর্শন কীভাবে ফাইন্ড আউট করবেন। এক্সামে যদি আসে যে থার্ড প্রপোর্শন ফাইন্ড আউট করার জন্য, তাহলে আপনারা কিভাবে করবেন প্রথম অঙ্কের মধ্যে বুঝিয়ে দিয়েছি। এই অঙ্কের মধ্যে আমরা বুঝেছি যদি বলে 4th প্রপোর্শন দেওয়ার জন্য, তো 4th প্রপোর্শন ফাইন্ড আউট করার জন্য যদি বলা হয়, তাহলে এইভাবে আসবে, 3টি সংখ্যা দিয়ে দেবে। 4th প্রপোর্শনটি আপনি x y z যে কোনো কিছু ধরে নেবেন, আর তারপরে অঙ্ক করে এইভাবে আপনারা ফাইন্ড আউট করে নেবেন। এই হচ্ছে কারেক্ট আনসার এবং সবথেকে ইজি মেথডটি আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তারপরে আমরা রুল নাম্বার 3 দেখব। থার্ড রুল কি আমরা আজকে দেখব, যে মিন প্রপোর্শন কীভাবে আমরা ফাইন্ড আউট করব।
আমাদেরকে বলেছে দেখতে পাচ্ছেন রুল নাম্বার 3 মধ্যে আমি লিখেছি মিন প্রপোর্শনাল বিটুইন এ অ্যান্ড বি ইজ √a বি। অর্থাৎ এ একটি যে কোনো একটি সংখ্যা দেবে, এ মিনস যে কোনো একটি সংখ্যা হতে পারে, বি মিনস যে কোনো একটি সংখ্যা হতে পারে। আপনাদেরকে কি বলবে, এ বি দিয়ে দিবে। মিনস কি, মিন কি, হোয়াট ডু ইউ মিন বাই মিন? মিন কি? মিন হচ্ছে মধ্যের সংখ্যা। মিন মিডিয়ান মুড বলে একটি চ্যাপ্টার আমরা করব, মিন মিডিয়ান মুড থেকে এক্সামে আসে। তো মধ্যের সংখ্যাটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের একটি এক্সাম্পল আমি লিখেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন, হোয়াট উইল বি দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 4 and 25। অর্থাৎ আমাদের মিন যখন চলে আসবে তখন মনে করবেন মিন মিনস হচ্ছে আমাদের যে দুইটি সংখ্যা দিয়েছে, এই দুইটি সংখ্যা হবে আমাদের প্রথমের এবং শেষের সংখ্যা। অর্থাৎ এই জায়গায় আমাদের মধ্যের দুইটি সংখ্যা কি হবে, যে কোনো আমরা যে সংখ্যাটি ধরব মনে মনে ওই সংখ্যাটি হবে, আর প্রথম এন্ড শেষের সংখ্যা হবে এই ধরনের 4 and 25। আর আপনারা বলবেন স্যার এক্স কোথা থেকে পেলেন? আমি এক্স মনে মনে লিখেছি, লেট দ্য মিন প্রপোর্শনাল ইকুয়াল টু এক্স। দেখতে পাচ্ছেন এক্সামে এই প্রপোর্শন থেকে 3 ধরনের প্রশ্ন হয়। এই 3 ধরনের প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে বলবে থার্ড প্রপোর্শনাল ফাইন্ড আউট করার জন্য, তারপরে বলতে পারে আসতে পারে হয়তো থার্ড প্রপোর্শনাল যদি না আসে তাহলে আসতে পারে ফোর্থ প্রপোর্শনাল ফাইন্ড আউট করার জন্য, আর যদি এই দুই ধরনের না দিয়ে দেয় তাহলে বলবে মিন প্রপোর্শনাল ফাইন্ড আউট করার জন্য। তো এই হচ্ছে থার্ড আমাদের রুল এবং থার্ড কোয়েশ্চন। এই থার্ড রুলের মধ্যে আমরা দেখব মিন প্রপোর্শনাল, হাউ ডু ইউ ফাইন্ড আউট, অথবা হাউ ডু ইউ ইজিলি ফাইন্ড আউট মিন প্রপোর্শনাল। এই মেথডটি আমরা ইউজ করে এক্সপ্লেইন এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আজকের চ্যাপ্টারটি আমরা ক্লিয়ার করব, একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। তো দেখতে পাচ্ছেন 4:x লিখেছি। এক্স কেন লিখেছি? আমি ধরেছি যে মিন প্রপোর্শনাল হচ্ছে এক্স, আর মিন মিনস হচ্ছে মিডিলের দুইটি সংখ্যা। মিডিলের দুইটি সংখ্যাকে আমরা মিন ধরবো, সবসময় মিডিলের দুইটি সংখ্যা হবে মিন। তো আমরা দেখতে পাচ্ছেন ফর্মুলা কি, যদি এইভাবে হয় মিন প্রপোর্শনাল বিটুইন এ অ্যান্ড বি ইজ √a বি। কী হবে? √a বি। অর্থাৎ এই 4 হচ্ছে এ আর 25 হচ্ছে বি, তো 25 and বি হচ্ছে √, হবে। তো আমরা কী করব, x² ইকুয়াল টু 4 × 25। দেখতে পাচ্ছেন, বুঝেছেন কেন 4 × 25 করে নিলাম? বলে স্যার কেন করলেন? আমাদেরকে ফর্মুলা বলছে এইভাবে করার জন্য, এই জন্য করলাম। তো x² x ইন্টু করলে আমাদের কি হবে? দেখতে পাচ্ছেন ও দুটি x হবে, ইন্টু করলে আমরা কি করি, ইন্টু যদি হয় x × x কি হয়, x² হয়, x² × x যদি আমরা করি কি হয়, x³ হয়। যদি x³ x × x করি তাহলে কি হবে, x⁴ হবে। এই 4 থেকে উপর থেকে সবসময় পাওয়ার হবে। যদি আমরা প্লাস করি কি হবে, x + x কি হবে, 2x হবে, পিছন থেকে বাড়বে। 2x + x যদি আমরা করি তাহলে 3x হবে। যদি আমরা 3x + x করি তাহলে আমাদের কি হবে, 4x হবে। এইভাবে পিছন দিকে বাড়তে থাকবে সংখ্যা, এবং যদি আমরা ইন্টু করি তাহলে পাওয়ার বাড়তে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমরা এই দুইটি সংখ্যাকে ইন্টু করে x² হয়েছে, আবার এই দুইটি সংখ্যাকে আমরা ইন্টু করে বসিয়ে দিয়েছি। এখন আমরা যদি x করে নেই, যেহেতু আমাদের x এর মান ফাইন্ড আউট করতে হবে, যেহেতু আমরা x² বার করলে হবে না, তখন আমরা এই জায়গায় যদি x করে নেই তাহলে আমাদের কি হবে, √4 × 25। আমি ডাইরেক্টলি আনসার বলতে পারবো 10, কিন্তু আপনারা বলবেন কীভাবে 10 হয়েছে, তাই একটু এক্সপ্লেন করে নেই। আমরা যদি √, লেখেই তাহলে √, মিনস কি হচ্ছে, তাকে আমরা ইন্টু করে নেই। ইন্টু করলে কি হবে, 425 = 100 হয়ে যাবে। আর 100 হচ্ছে 100-এর আর 10-এর স্কোয়ার হচ্ছে 100। অর্থাৎ আমরা √/√ আমরা দেখেছি, কিউব রুট দেখেছি, স্কোয়ার রুট দেখেছি। অর্থাৎ 100-এর স্কোয়ার হচ্ছে 10। আমাদের আনসার চলে এসেছে 10। অর্থাৎ আমাদের মিন প্রপোর্শনাল হচ্ছে, অতএব মিন প্রপোর্শনাল হচ্ছে 4:10 অনুপাত 10:25। এই হচ্ছে আমাদের আজকের রেশিও অ্যান্ড প্রপোর্শনাল চ্যাপ্টারের কনক্লুশন। লাস্ট প্রশ্ন, লাস্ট কনসেপ্ট এবং লাস্ট আমাদের প্রপোর্শনাল এক্সাম্পলস, যেগুলি এক্সামে এইভাবে আসে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের জন্য ইন্টারেস্টেড হয়েছে, ভালো করে বুঝেছেন, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যদি কোনো ডাউট থেকে থাকে তারপরও আপনারা কমেন্ট করবেন, ডেফিনেটলি আমি নেক্সট ক্লাসের মধ্যে এগুলি নিয়ে আলোচনা করব। আমি একটু ভালো ফিল করছি আজকের ক্লাস নিয়ে, অর্থাৎ একটু সুস্থ হয়েছি। লাস্ট 2-3 দিন আমি অসুস্থ ছিলাম, তাই ক্লাসেস দিতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত আপনাদের কাছে। আপনারা বলবেন স্যার আপনি ক্লাস নেননি। আর আপনারা যারা রেগুলার ওয়াচ করছেন আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এবং যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যখন আমি ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে যেভাবে অঙ্গীকার দিয়েছিলাম, কমিটমেন্ট করেছিলাম
আপনাদের সাথে যে আমি আগস্টের ফার্স্ট উইকের মধ্যে 3টি সাবজেক্ট রিজনিং, ম্যাথস অ্যান্ড ইংলিশ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝে শুনে ক্লাস করে আমরা সিলেবাস আসাম ডায়েরি রিক্রুটমেন্ট ADR 3rd গ্রেড 4th গ্রেডের সিলেবাস কভার করব ডেফিনেটলি ইনশাআল্লাহ তাআলা। আমি সিলেবাস কভার করব ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে। তারপর আমাদের হাতে থাকবে 1 মান্থের মতো। 1 মান্থের মধ্যে আমরা শুধু SST এন্ড জেনারেল নলেজ নিয়ে স্টাডি করব। তাই আপনারা ক্লাসগুলি প্রতিটি ক্লাসকে গুরুত্ব সহকারে গুরুত্বপূর্ণভাবে যাতে আপনার হাতে 3টি সাবজেক্ট ক্লিয়ার হয়ে যায়, আমার ক্লাসের সাথে সাথে আপনারও ক্লিয়ার হয়ে যায়, তখন আপনার হাতে থাকবে শুধুমাত্র 2টি সাবজেক্ট। এবং এই SST জেনারেল নলেজের সিলেবাস হচ্ছে অনেকটা ওয়াইড, ইম্পর্টেন্স দেখে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ করে যে টপিকগুলি পেয়েছিলাম এই টপিকগুলি নিয়ে আমরা আলোচনা করব, এগুলি শিখবো, এক্সামে এগুলি থেকেই আসবে। আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট SSTর একটি ক্লাসের মধ্যে আমি ক্যাপিটালস, স্টেটস, কারেন্সি নিয়ে আলোচনা করেছি, তার থেকে 2 মার্ক আসে। এইভাবে দেখে কোয়েশ্চন পেপারে কোন টপিক এসেছিল, কতটা মার্ক হয়ে থাকে, এই টপিকগুলি কভার করব। আপনি যদি নতুন এসে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, তখন সঙ্গে সঙ্গে ক্লাসগুলি পেয়ে যাবেন, নোটিফিকেশন চলে যাবে এবং বেল আইকন অল করে রাখবেন। বেল আইকনে যখন অল করবেন তখন নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন। অসুস্থতা নিয়েও আপনাদের ক্লাস নিচ্ছি, আপনারা কমেন্ট করবেন এবং আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া গ্রুপস, আপনাদের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস যারা আসাম ডায়েরি রিক্রুটমেন্ট অন্যান্য এক্সামের প্রিপারেশন নিচ্ছেন সবাইকে শেয়ার করে দিবেন। এবং আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা জয়েন করে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ইংলিশ ফ্রেজ, ইডিয়ম, অ্যান্টোনিম, সিনোনিম এবং এগুলি নোটস প্রোভাইড করি। অলসো জেনারেল নলেজ SST এর নোটস প্রোভাইড করেছি, অনেকটা নোটস করেছি। SSTর যে নোটসগুলি প্রোভাইড করেছি এগুলি এনাফ হবে SSTর জন্য, এবং জেনারেল নলেজের নোটসগুলি প্রোভাইড করেছি এগুলিও এনাফ হবে। আপনাদের আর এক্সট্রা নোটের কোনো টেনশনের প্রয়োজন হবে না। আপনারা যারা ওয়াচ করেন রেগুলারলি আপনারা করবেন। আবার যারা নতুন এসেছেন আপনাদেরকে বলবো প্রিভিয়াস ক্লাসেসগুলি কমপ্লিট করবেন। যদি প্রিভিয়াস ক্লাসেস কমপ্লিট না করেন, ম্যাথসের প্রায় 7টির মতো ক্লাস হয়ে গিয়েছে। 7টি ক্লাসের মধ্যে আমরা প্রায় ক্লাসের মধ্যে 2টি করে চ্যাপ্টার কভার করেছি, প্রায় 10টি চ্যাপ্টার আমাদের কভার হয়ে গিয়েছে। রিজনিংয়ের 4-5টি ক্লাস হয়ে গিয়েছে, ইংলিশের 3-4-5টি ক্লাস হয়ে গিয়েছে, SST জেনারেল নলেজের 18-19টি ক্লাস হয়ে গিয়েছে। সবগুলি ক্লাস কভার করবেন, তখন আপনার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে, এক্সামে গিয়ে কনফিডেন্সের সাথে এক্সাম অ্যাটেন্ড করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।